আপনার মতন এমন তরতাজা প্রাণ কি রোজ রোজ আমাদের কপালে চোটে? গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন বনশ্রী দত্ত, দিয়া দাস, জয়দেব সরকার, নিহার মণ্ডল এবং রাজু রয়। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। আগে পটুয়া তুলি 1.5 ঘন্টা লেট আছে, দেব? এত লেট? হ্যাঁ দেব নাকি তাড়াতাড়ি বলুন, নয়তো লাইন থেকে সরে দাঁড়ান। আচ্ছা আচ্ছা দিন। টিকিটটা নিয়ে প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল সঞ্জয়। পাশে একজন বসে থাকায় তাকে জিজ্ঞেস করলো, দাদা শুনেছেন যাওয়ার ট্রেনটা নাকি 1.5 ঘন্টা লেট? কি আর বলবো দাদা, একেবারে বিচ্ছিরি অবস্থা। একদিন সময় মতো আসলে আর বাকি 6 দিন লেট হয়ে যায়। তা আপনি যাবেন কোথায়? পটুয়াতুলি। পটুয়াতুলি? মরতে যাচ্ছেন? মানে? আপনি দেখছি কিছুই জানেন না। ওদিকে রাতের ট্রেনে তো মানুষজন কম হয়। গ্রামটা নাকি বেশি ভালো না। স্টেশনের পাশে নাকি মাঝে মধ্যেই হাত খাওয়া লাশ পড়ে থাকতে দেখা যায়। ওই গ্রামে যাচ্ছি, একটু দরকার আছে। লোকটার কথায় বেশি পাত্তা দিল না সঞ্জয়। যথারীতি 1.5 ঘন্টার মধ্যে ট্রেনটা চলে আসে। সঞ্জয় ট্রেনে চড়ে বসে। ট্রেনটা ছেড়েছে। কিছু দূর যাবার পর ট্রেনটা আপন গতিবেগ নিয়েছে। সঞ্জয় মুর্শিদাবাদে থাকে, তবে পটুলিয়াতে তার ছোটকালের বন্ধু অনিমেষের বিয়েতে যাচ্ছে। স্টেশনে নামা মাত্র দেখলেন তিনি ছাড়া আর মাত্র 2টি লোক গাড়ি থেকে নামলো। নামার সঙ্গে সঙ্গেই লোকগুলো চলে গেল। ঘন কালো অন্ধকার ছাড়া চারপাশে আর কিছুই দেখা যাচ্ছে না। রাত তখন প্রায় 10টা। সঞ্জয়কে স্টেশনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একজন লোক চাদর মুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি আসতে বুঝতে পেল তিনি স্টেশন মাস্টার। আপনাকে তো আগে কখনো দেখিনি, কোথায় এসেছেন? হ্যাঁ, আপনাকে পেয়ে ভালোই হলো। আমি মহেশখালী গ্রামে যাব। কোনো রিক্সা বা ভ্যান পাওয়া যাবে? এত রাতে কোনো কিছুই পাবেন না। সকলেই যে যার বাড়ি ফিরে গেছে। তাহলে এখন উপায়? তাহলে আর কি, স্টেশনে বসে থাকুন। ভোর হলে কোনো ভ্যান নিয়ে চলে যাবেন, কিন্তু ভুলেও রাতে স্টেশন ছেড়ে অন্য কোথাও যাবেন না। নতুন তো, তাই সাবধান করে দিলাম। কথাগুলো বলে স্টেশন মাস্টার তার কক্ষের দিকে চলে যায়। সঞ্জয় বুঝতে পারল যে তার আজকে আর বাড়ি পৌঁছানো সম্ভব নয়। আর স্টেশনে এভাবে বসে মশার কামড় খাওয়ার থেকে রাতটা কাটানোর জন্য আশেপাশে কোথাও হোটেল খুঁজতে বেরিয়ে পড়ল। আশেপাশে কোনো জনমানব ও গাড়ি না পেয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। স্টেশন থেকে প্রায় মাইলখানিক হাঁটার পর একটা জঙ্গলের ভেতরে পৌঁছে যায়। জঙ্গলের ভেতর বেশ অনেকখানি হাঁটার পর একটা ছাউনি দেখতে পেল। দূর থেকে দেখে মনে হলো কে যেন বসে আছে। সঞ্জয় সেই ছাউনিটার দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে দেখতে পেল একজন বয়স্ক লোক মাচার উপরে অর্ধ ঘুমন্ত অবস্থায় বসে আছে। শুনছেন? এই যে শুনছেন?
কে? জি, আমি সঞ্জয়। মুর্শিদাবাদ আমার বাড়ি। তা কি চাই আমার কাছে বাবু? আগে এখানে থাকার জন্য কোনো হোটেল পাওয়া যাবে? এখানে নতুন বুঝি? এই গ্রামে মানুষই থাকতে চায় না, আবার হোটেলে থাকবে? হ্যাঁ, আগে কখনো আসেনি, তাই কোনো কিছু চিনতে পারছি না। তাই এখানে আসার কারণটা কি জানতে পারি? আর কোথায় এসেছেন? আমার খুব কাছের বন্ধুর বিয়ে, ওর বাড়ি মহেশখালী গ্রামে। আরও আগেই পৌঁছে যেতাম, তবে ট্রেনটা 1.5 ঘন্টা লেট করে আসায় যত ঝামেলা। তাহলে তো মহা মুশকিলে পড়েছেন। কি করবেন আর? রাতটা তাহলে এই রাস্তায় কাটিয়ে দিন। আগে রাস্তায় থাকতে হবে? কোনো গেরস্তর বাড়িও নেই আশেপাশে? থাকলেই বাকি, আপনাকে তারা থাকতেই বা দিবে কেন? আপনি তো তাদের আপন কেউ নন। তা অবশ্য ঠিক বলেছেন। খাবার দাবার পাওয়ার মতো কোনো জায়গা পাওয়া যাবে? পায়েস হোটেলের সামনে দাঁড়িয়ে বলছেন খাবার পাওয়া যাবে কিনা? হঠাৎ করে দুজন মানুষের মধ্যে অন্য একটি ভিন্ন গলার স্বর পেয়ে চমকে উঠল সঞ্জয়। মনে হলো শব্দটা যেন সেই লোকটার পিছন থেকে এলো। হ্যারিকেনের আলোতে দেখল একটা 18-20 বয়সের ছেলে দাঁড়িয়ে আছে। ও আমার কাজের লোক, বিশু। তা বাবু বলেন, কি লাগবে আপনার? একটা ভাতের হোটেল পাওয়া যাবে আশেপাশে কোথাও? হাসালেন বাবু, পায়েস হোটেলের সামনেই তো দাঁড়িয়ে আছেন। ও বাবা, এটা বুঝি হোটেল? হ্যাঁ বাবু। তা আছে কিছু খাওয়ার জন্য? অনেক কিছুই আছে, আপনি বসেন না, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, দাও কি আছে খাওয়ার। মিনিট 5 মধ্যে বিশু খাবার নিয়ে সঞ্জয়ের সামনে হাজির হয়ে গেল। আরে বাস, এত তাড়াতাড়ি খাবার রেডি? হ্যাঁ বাবু, সব খাবারই রান্না করাই ছিল। ভালো করে কোনো খাবারই দেখতে পেল না। ঘ্রাণের সাহায্যে বোঝার চেষ্টা করছিল কোনটা কি পদ। হোটেলের ভিতর ছোট্ট একটা হ্যারিকেন জ্বলছে, আর ওই হ্যারিকেনের আলোটাই একমাত্র ভরসা। সঞ্জয় বসে খাবারগুলো খেতে থাকলো। খাবারগুলো যেন অন্য খাবারের থেকেও বেশি সুস্বাদু মনে হচ্ছিল। সুরেন খাবারগুলো চোখের পলকেই শেষ করে ফেলল। তোমরা আজ বাঁচালে, বুঝলে? যা, এত সহজ নাকি? কি যে বলেন বাবু? তা তুমি কি ভূতে বিশ্বাস করো? ভয়টয় পাও না নাকি? শুনেছি তোমাদের গায়ে নাকি খুব ভূতের উপদ্রব। ট্রেনে করে আসার সময় স্টেশনে এক যাত্রী এই কথাই বলছিল। এই গ্রামের নামে নাকি অনেক কাহিনী আছে। সব জায়গায় একটা ইতিহাস থাকে, ইতিহাস ছাড়া কিছু দাঁড়িয়ে থাকতে পারে না। এর আগেও অনেক কিছু শুনেছি আমি এখানকার বিষয়ে। তাই নাকি? তবে কেন এলেন বাবু? আগে ট্রেন মিস করায় আসতে হলো। আপনি ভূতে বিশ্বাস করেন? ভূত আছে কিনা জানা নেই, তবে মনে হয় থাকলেও থাকতে পারে। ভূত আছে কিনা জানি না, তবে তোমার হাসি শুনে যে কোনো জ্যান্ত মানুষের প্রাণ কেঁপে উঠবে। আমার দাঁতগুলো দেখলে আরো বেশি করে প্রাণ কাঁপবে বাবু। তখন আর এখানে থাকতে চাইবেন না। শুধু মনে হবে এ কোনো পিশাচ নাকি কোনো জন্তু। তাই নাকি?
কথাটা বলা মাত্র বিশু একটা হ্যারিকেন তার নিজের মুখের সামনে তুলে ধরে। আর সত্যি তাই, হ্যারিকেনের আলোয় তার দাঁতগুলো মারাত্মক ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। বিশু কোনো পিশাচ নাকি জন্তু তা ঠিক জানা নেই, কিন্তু ও যদি কোনো অদ্ভুত বিশাল আকৃতির জন্তুর সামনেও এই দাঁতগুলো নিয়ে দাঁড়াতো, তাহলে ওই জন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাতো। বিশু সঙ্গে সঙ্গে তার নিজের হাত সঞ্জয়কে দেখায়। হাতটা থেকে গলিত পোড়া মাংস খসে খসে পড়ছে, গা থেকে কেমন পচা গন্ধ ছড়িয়ে পড়েছে। এখন আর ব্যথা নেই বাবু, অনেক বছরের পুরনো ঘা তো। আগে যখন দগদগে ছিল তখন কষ্ট পড়তো, অনেক ব্যথা ছিল। এখন আর সেসব নেই। ধরে দেখুন না বাবু, ধরে দেখুন। বিশুর হাতের এই অবস্থা দেখে সঞ্জয় দুপা পিছিয়ে গেল। ভয় পেলেন নাকি? আমার খুব গরম লাগছে। ভয়ে রক্তের চাপ বোধহয় বেড়ে গেছে। আপনারা গ্রামে এসে শুধু গল্প খুঁজে বেরোন, গল্পের পেছনে থাকা বাস্তব রূপগুলো দেখলে মনি ভয় পান, হয় শিউরে ওঠেন, নয়তো মুখ ঘুরিয়ে চলে যান। আমার শরীরটা কেমন খারাপ লাগছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। বাবুর খাবারটা বোধ হয় একটু বেশি পছন্দ হয়েছিল, খাবারটা মনে হয় একটু বেশি খাওয়া হয়ে গেছে। উনি কি খেয়েছেন সেটা একবার ওনাকে দেখিয়ে দাও। অতিথি আমাদের কাছে পরম সম্মানের, তাকে ফাঁকি দেওয়া উচিত নয়। উনি কি খেয়েছেন তা জানার অধিকার ওনারও আছে। ওনাকে নিয়ে যা। মানে আমাকে কি খাইয়েছেন? আমরা আপনাকে খাওয়াতে চাইনি বাবু, একটু মনে করুন তো কি হয়েছিল। আপনি নিজে এসে যে খেয়েছেন, তখন আমরা আর কি করে মানা করতাম? এরপর বিশু সঞ্জয়কে ভিতরে নিয়ে যায়, কি কি খাবার খাইয়েছে সেগুলো দেখানোর জন্য। এরপর বিশু খাবারগুলোর ওপর একটা হ্যারিকেন তুলে ধরে। তখনও সঞ্জয় সম্পূর্ণভাবে বুঝতে পারেনি সেই খাবার কি ছিল। কি এগুলো? আপনার কাছে বোধ হয় বড্ড অচেনা ঠেকছে। আসুন আমি আপনাকে চিনিয়ে দিয়ে। হাসতে হাসতে সঞ্জয় রাতের খাবারের বর্ণনা দিতে থাকে। এই দেখুন, এটা হলো গরম গরম ভাত, অনেক কষ্টে জোগাড় করেছি। আর এটা হলো বাদরের ঝোল, আর পাশে এটা ইঁদুরের রোস্ট। সকালবেলা আমরা বাইরে বেরোতে পারি না, তাই রাতে লাশ পড়লে সেই টাটকা লাশ নিয়ে আসি, আর সেই লাশ বেশ কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর সেগুলো আপনি আজ বেশ চেটে পুটে খেয়েছেন, খেয়ে আবার প্রশংসাও করেছেন। মানুষ হয়ে এই প্রথম কোনো মানুষের মাংস খেলেন, কেমন লাগলো বাবু? খাবারের থালার দিকে তাকিয়ে সঞ্জয়ের গা গুলিয়ে আসলো। এমন পচা মাংস আর নোংরা জীবজন্তুর মাংস তার পেটে রয়েছে, এটা ভাবতেই তার ভুঁড়ি মুচড়িয়ে পেট থেকে সব বেরিয়ে আসতে লাগলো। কি বাবু, শরীর খারাপ করছে নাকি? এইটুকুতে এই অবস্থা। এখন যদি আমি আপনাকে আমার পুরো রূপ দেখাই, তাহলে আপনি হয়তো বা জ্ঞান হারাবেন।
নিজের রূপ মানে আপনারা আপনারা কারা? আহা, এই দেখো, আপনার কৌতূহল নিবারণ করা আমার একান্ত কর্তব্য। এই কথাটা বলেই হ্যারিকেনের সামনেই তার মুখটা নিয়ে গেল। ঘনাদার যার রূপ তা বোধহয় কোনো পচে গলে যাওয়া উচ্ছিষ্ট রোগী দেখলেও ভয় পেত। একটা চোখ ছোট, আরেকটা চোখ স্বাভাবিকের থেকেও অনেক বড়। ভুরু নেই, চোখের মনি আদৌ আছে কিনা বোঝা যায় না। নাকের জায়গায় নাক নেই, আছে একটা গর্ত। মাথার উপর অংশ দিয়ে মাথার মগজ দেখা যাচ্ছে, আর সেগুলো যেন গলে গলে পড়ছে। আমি আমি চলে যাব, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত থাকবো না। সে কি কথা, আপনি এসেছেন নিজের ইচ্ছেতে, কিন্তু যাবেন আমাদের ইচ্ছে। মানে? আরে মশাই, রোজ রোজ মানুষ পাওয়া তো যে সে কথা নয়। রোজ ওই পাশের ভাগার থেকে লাশ তুলে আনতে আর ভালো লাগে না। কুকুরে শোকা, শেয়ালে ছেঁড়া, আপনার মতন এমন তরতাজা প্রাণ কি রোজ রোজ আমাদের কপালে জোটে? সঞ্জয় অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালাতে যায়, আর সাথে সাথে ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আর শুরু হয় দুটো ভৌতিক উল্লাস। সঞ্জয় একটা হ্যাঁচকা টানে মাটিতে ধরাম করে পড়ে গেল। এরপর সে আবছা আবছা দৃষ্টিতে দেখতে লাগলো তারা দুজন একটা আঁশবটি দিয়ে কি যেন করছে। শুধু সে কচাত কচাত শব্দ শুনতে পাচ্ছে, আর তার সাথে তাদের উদম্য উল্লাস। সকালে যখন চোখ খুলল, সঞ্জয় দেখতে পেল তার সামনে তার বন্ধু বসে আছে, আর তার পিছনে পুরো গ্রামবাসী। কিরে, তোর কি হয়েছিল? কোথায় ছিলি সারা রাত? আমি আমি কোথায়? তুই আমার বাড়িতেই আছিস, কোনো ভয় নেই তোর। আমায় তোরা কোথায় পেলি? গ্রামবাসীরা সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখে রাস্তার ধারে কাদায় মাখামাখি হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছিস। পরে আমি গিয়ে দেখি তোর এই অবস্থা। আচ্ছা, কি হয়েছিল বলতো? সঞ্জয় গত রাতের সব কথা তাদের সকলকে খুলে বলে। সঞ্জয়ের মুখ থেকে কথাগুলো শুনে গ্রামবাসী যেন আঁতকে উঠল। এসব কি বলছিস তুই? যে হোটেলের কথা বলছিস, সেই হোটেলটা তো আজ থেকে প্রায় 2 বছর আগে সিলিন্ডার ব্লাস্টে পুড়ে যায়, আর তার ভিতরে থাকা ঘনাদা আর বিশু দুজনই পুড়ে ছাই হয়ে যায়। সঞ্জয় নিচের দিকে তাকিয়ে দেখল তার দুপা ব্যান্ডেজ করা, আর ব্যান্ডেজের উপর রক্ত মাখা। ভয়ের কিচ্ছু নেই, সামান্য একটু কেটে গিয়েছিল। ডাক্তারবাবু ব্যান্ডেজ করে দিয়ে গেছে, কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু একটা কথা। কি? ডাক্তারবাবু বলল তোর পায়ে ক্ষতটা নাকি কোনো ছুরি দিয়ে কাটা হয়নি, অন্য কিছু, অনেকটা আঁশবটির মতন। সঞ্জয়ের সাথে সাথে মনে পড়ে গেল গত রাতে ঝাপসা ঝাপসা দৃষ্টিতে দেখা ঘনাদা আর বিশুর উল্লাস। পায়ের কাছে আঁশবটি দিয়ে তার পা কাটার খচখচ শব্দ।